এলাহি নওয়াজ খান, আপনার কাছে প্রশ্ন ছিল। আপনার কাছে আপনিও কি মনে করেন কি না যে অলি আহমেদকে নিয়ে অনেকটা দায় খোঁজানোর চেষ্টা করছে জামাত মুক্তিযুদ্ধের বিষয়ে? আমি আমি প্রথমে আমি প্রথমে আমি দুজনের বক্তব্য শুনছিলাম এতক্ষণ। আসলে আমি একজন সাংবাদিক হিসাবে এই দুইজনের বিতর্ক, ঝগড়া কিংবা অনেকটা বিতর্ক অনুষ্ঠানের মতো এর মধ্যে ঘৃণা, পরস্পরের ঘৃণা বিদ্বেষও আছে। এই দুই এর মধ্যে আসলে কথা বলা খুব কঠিন এবং দুরূহ। তবে রাশেদ খান সাহেব একটা জিনিস আমাকে বললেন যে, আমার কাছে আমার তো অভিজ্ঞতা প্রায় ৫০ বছর সাংবাদিকতা। তো আমার কাছে মনে হয়েছে যে কঠিন সময়ে অনেক সময় দুর্বলতা, যেমন আমরা 1996 এবং 2006 কিন্তু দেখেছি। 1996 সালে একজন প্রেসিডেন্ট বিএনপির, আবার 2006 দুর্বলতা আমরা দেখে 2006 দুর্বলতা দেখেছি একটা কঠিন সময়, যখন অন-11 ঘটনা ঘটলো। যাই হোক, আমরা আশা করি যে আগামী প্রেসিডেন্ট নিশ্চয়ই একজন অত্যন্ত ঝানু পলিটিশিয়ান হবে এবং তিনি যে কোনো অবস্থায় করতে পারবেন। আরেকটা হলো যে আরেকটা কথা এসছে, সেটা হলো যে আসলে আমাদের রাজনীতিতে একটা কথা আছে যে শেষ কথা বলে কিছু নেই। আসলে কে কে শেষ হয়ে যাবে, কে আগামীতে আরো জনপ্রিয় হবে, এটা এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে যে বিতর্কটা আসছে, যে আমি বলবো যে বিএনপি যদি দীর্ঘ সময় জামাতের সাথে জোট করে নির্বাচন করে যদি জামাত ঘৃণিত না হয়, বিএনপি যদি ঘৃণিত না হয়, তাহলে এনসিপি কেন জোট করে ঘৃণিত হবে? এটা কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন আসছে। আর একটা হলো যে হ্যাঁ, এটা হতে পারে যে কর্নেল অলি আহমেদের মতন একজন বীর প্রতীককে তারা সামনে নিয়ে এসছে। এটা ঠিক যে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয় জামাতকে, এবং তারা এই দেশবাসীকে দেখাতে চেষ্টা করতে পারে যে কর্নেল অলির মতন মুক্তিযোদ্ধা বীর প্রতীক তাদের সাথে আছে। এর পিছনে এই যুক্তিটা থাকতেও পারে। এই যুক্তি যে জি। এই যুক্তি তারা তার দাঁড় করিয়েছে তা আমি জানি না, কিন্তু এই যুক্তি যে কেউ করতে পারে, এটা থাকতেও পারে। তো আমি যেটা মনে করি একজন সাংবাদিক হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স, তাতে হলো আমাদের সামনে অসম্ভব সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমার মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়া, পরস্পরকে ঘৃণা বিদ্বেষ না চলবে, জি। সেটা হবে আমাদের জন্য কল্যাণের। অবশ্যই। সেদিকে আমরা একটু খেয়াল দেওয়া উচিত। অবশ্যই। রাশেদ খান, একটু আসতেই চাই জ্বালানি বিষয়ে, কারণ এই জ্বালানি খাতকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছেন আপনারা, এরকম একটি অভিযোগ এনসিপি থেকে করা হয়েছে। কিছুক্ষণ আগে ফরিদুল হক কিন্তু আসলে একটি প্রতিষ্ঠান বা একটি বলা যায় বড় একটি গ্রুপের কথাও বলেছে। আপনারা কি তাদের হাতে তুলে দিচ্ছেন বেসরকারি খাতে? দেখেন, জ্বালানি নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ইতিমধ্যে বক্তব্য উত্থাপন করেছে। আমি আসলে রাজনৈতিক দায়িত্বে এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলে থাকি, এবং আমাদের যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রয়েছে তারা অন্য বিষয়গুলোতে কথা বলে থাকে। তারপরে একটু উত্তর দিই। দেখেন, আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের অমিত ভাই, তিনি কিন্তু চমৎকার বলেছেন যে আমরা গতকাল এই সংকট মোকাবেলায় আমরা অনেক বিশেষজ্ঞ মহলের সাথে আলোচনা করেছি, এবং সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এমনকি সাংবাদিকদের, যে এই সংকট একটি জাতীয় সংকট। এই সংকট মোকাবেলায় যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে দেন। দেখেন, এটা আপনাকে স্বীকার করতে হবে যে মধ্যপ্রাচ্যে যে সময় যুদ্ধ হচ্ছিল, এখনও তো কখনো স্থগিত কখনো হচ্ছে, এই যে জ্বালানির দামটা বাড়লো, এটা তো বিএনপি সরকারের কারণে না, বরং এই যে যুদ্ধের কারণে আসলে সারা পৃথিবীতে যেখানে জ্বালানির দাম বেড়েছে, এমনকি বাংলাদেশের সরকার শুরুতে চেষ্টা করেছিল জ্বালানির দামটা না বাড়িয়ে কিভাবে সমন্বয় করা যায় বা সংকট মোকাবেলা করা যায়, কিন্তু একটা পর্যায়ে যে সময় দেখলো আসলে পাচার হওয়ার আশঙ্কা আছে, কারণ প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ বিভিন্ন জায়গায় দাম বেড়েছে, তখন এই আশঙ্কা জায়গা থেকে বাড়াতে আসলে বাধ্য হয়েছে। আচ্ছা, এবার এই যে লোডশেডিং হচ্ছে, আসলেই গ্রামগঞ্জের মানুষ কষ্টে আছে, এটা আমি অবশ্যই স্বীকার করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। দেখেন, 16 বছরের যে সংকট সমস্যা, এছাড়া 18 মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম সেটাও সম্ভবপর হয়নি। সব মিলে প্রায় 18
বছরের যে সংকট সমস্যা, এবং এর আগে ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব তারাও 2 বছর, সব মিলে প্রায় 20-21 বছরের সংকট এবং সমস্যা, এগুলো বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রেই বলা যায় পেয়েছে। কিন্তু এখন সেই এই সংকট সংকট একটা শেষ মোকাবেলা করি, করার জন্য যে কি বেসরকারি খাতকে আমি উত্তরে দিলে আসবো। কি এই সংকট এখন চলে যাবে? এই সংকট মোকাবেলা করার জন্য আমি মনে করি বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে। এই যে সর্বশেষ একটি টার্মিনাল, সেটি আসলে এক প্রকার নষ্ট হয়ে আছে, বিকল হয়ে আছে, তাই না? তো এই যে টার্মিনাল বিকল হয়ে গেল, এটা কি বিএনপির দায়? এখন এই মুহূর্তে যদি আপনার এই বিল্ডিংয়ে আগুন লাগে, তো কোনো কর্মকর্তা কর্মচারী পরিকল্পিতভাবে লাগায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে যদি দুর্ঘটনা ঘটে, এর জন্য কি আপনি এই টেলিভিশনের যিনি এমডি বা সিইও, তাকে যদি আপনি ফাঁসি দেন, তাহলে কি হবে বলেন? তাকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করান, এই যে সমস্যা হয়েছে, এর জন্য আসলে কেউই দায়ী না। এই যে টার্মিনালটা এই মুহূর্তে আসলে বিকল হয়ে আছে, এর জন্য তো বিএনপিকে আপনি দায়ী করতে পারেন না। হ্যাঁ, বিএনপি তারপরেও দায় নিচ্ছে এবং জনগণের কাছে বারংবার দুঃখ প্রকাশ করছে এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে। বেসরকারি খাতের যেটি আলোচনা হয়েছে, দেখেন, যেহেতু আসলে প্রতিনিয়ত ভর্তুকি দেওয়া লাগছে এবং মানে বেসরকারি খাতে গেলে ভর্তুকি দেওয়া লাগবে না? আসবো আমি, তো ভর্তুকি দেওয়া লাগছে, এটি নিয়ে অনেক বিশেষজ্ঞ মহল তারা পরামর্শ দিয়েছে যে একটা অংশ আপনারা প্রাথমিকভাবে চেষ্টা করে দেখেন যে বেসরকারি খাতে দেওয়ার মধ্য দিয়ে এটা এই ভর্তুকি কমানো যায় কিনা। যে কোম্পানির কথা বলছেন শুধুমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে বিষয়টা এরকম না, অনেকগুলো কোম্পানি আবেদন করেছে, যেটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে ক্লিয়ার করেছে যে অনেকগুলো কোম্পানি আবেদন করেছে এবং সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে, কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা আসলে এরকম না, যাচাই বাছাই চলছে এবং আরো বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এবং সরকারের আরো যে মহল রয়েছে তাদের সাথেও আলাপ আলোচনা চলছে। সব মিলে যেটি জনগণের স্বার্থকে রক্ষা করে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, এই বিষয়ে গেল। এবার আমি আরেকটু বলি, আমাদের সাংবাদিক ভাই যে কথা বলেছিলেন যে বিএনপি এবং জামাত একসাথে সরকার চালিয়েছে, একসাথে জোটে ছিল, আন্দোলন করেছে, তো এক্ষেত্রে বিএনপি যদি আসলে জনগণের কাছে ঘৃণিত না হয়, তাহলে এনসিপি কেন জামাতের সাথে জোট করে ঘৃণিত হবে? দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে ছিল, নেতৃত্বে ছিল কে? বিএনপি, এবং ওই সময় জামাত ইসলাম ছিল মজলুম, তাদের কথাবার্তা আচরণ দেখেন। আর যে সময় জামাতের নেতৃত্বে এনসিপি জোট করেছে, নেতৃত্বে কে? জামাত ইসলাম। এখন দেখেন, শেষ করি, এখন বিরোধী দলে যাওয়ার পরেই তাদের আচরণগুলো দেখেন, তারা বলা যায় মজলুম থেকে তারা আসলে জুলুমবাজ হয়ে গেছে, জালিম হয়ে গেছে। তাদের কথাবার্তাগুলোর বিশ্লেষণ করলে, শুনলেই বোঝা যায় যে সময় জামাত এবং বিএনপি বা অন্যান্য দল অপোজিশনে ছিল, ওই সময় কি বিরোধী দলে থাকা অবস্থায় এমপিদের অপকর্ম, অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের অপকর্ম আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে? কিন্তু এই প্রথম বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম ফ্যাসিস্ট হয়ে গেছে এবং তারা আসলে এক প্রকার জালিম হয়ে গেছে এবং নেতৃত্বে কিন্তু এনসিপি নাই। আমি আগেই বলেছিলাম যে নেতৃত্বে থাকলে অনেক কিছু দায় নেওয়া লাগে না, যেহেতু নেতৃত্বে জামাত, এই জন্য এই জামাতের অতীতের সমস্ত অপকর্মের দায় এনসিপিকে নিতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, ফরিদুল হক সহ সামান্তা শারমিনরা জামাত সম্পর্কে এমন এমন মন্তব্য করেছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে। ওই মন্তব্য করার পরে যে সময় জামাতে এনসিপি যায়, সেই সময় এনসিপির সতীত্ব বলে কিছু থাকে না। আপনি যে দল সম্পর্কে এত কথা বললেন যে এই দল সংস্কার চায় না, এই দল স্বাধীনতা চায়নি, এই দল সার্বভৌমত্ব বিরোধী, এই দল মানচিত্র বিরোধী, এই দল ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই দল সংস্কার চায় না, আমি এই কারণেই বলছি যে এত কথা বলার পরে আপনারা কোন লজ্জায় আপনারা জামাতের নেতৃত্বে জোট করলেন? আচ্ছা, আমি একটু ওনার কাছে নতুন নতুন টার্ম শেখা যায়। আমি সবসময় জানতাম নেতৃত্বে থাকলে তার অধীনে যা থাকে সবার দায় নেতার। এখন উল্টোটা জানলাম, যেহেতু বিএনপি নেতৃত্বে ছিল বিএনপির দায় নাই, আর যেহেতু এনসিপির নেতৃত্বে নাই এনসিপির দায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি জানি যে ধরেন এখন এই জোটে অন্য সবার দায় জামাতের, কিন্তু এনসিপির দায় এনসিপির একার, জামাতের দায় এনসিপির না, কারণ আমি তো নেতৃত্বে নাই। কিন্তু যখন ওই জোটে বিএনপির জোটে যেটা জামাতের দায়ও বিএনপির, বিএনপির দায়ও বিএনপির। সো এই আমি বলছি যে আপনারা জামাত সম্পর্কে যা বলেছিলেন, এত কথা বলার পরেও কিভাবে জামাতে গেলেন?
আমার প্রশ্ন এখানে। আচ্ছা যাই হোক, সেটা আমি ব্যাখ্যা দিছি অলরেডি কেন আবার গেলাম, দেন। আপনারা যেতে বাধ্য করছেন। আমি স্পষ্ট হইনি। বিশ্বাস করেন ভাই, কালকে গণভোটের রায় বাস্তবায়ন করুক বিএনপি, আচ্ছা, আমাদের এই জুলাই সংস্কার জাতীয় জোটের সনদ কোনো এবং দরকার নেই। গণভোট নিয়ে কি আসলে কোনো দরকার নেই। আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করে নাই? কোনো দরকার নাই, কোনো দরকার নেই, এই না, না, জোটেরই কোনো প্রতারণা দরকার করেছে নেই। কিনা সেটি সেই বলেন। আলাপ পরে, গণভোটের রায় সে আপনি আলাপ কেন বাস্তবায়ন পরে করেন। হবে? বিএনপির অবস্থান আগে আচ্ছা, যা আমি ছিল একটু- এখনো তাই আছে, আপনি আচ্ছা, বলবেন। বলেন। আমি একটু এটা বলি, সেটা হচ্ছে যে উনি খুব কায়দা করে, আমার ধারণা সন্দেহ হচ্ছে যে উনিও বসুন্ধরার সাথে কানেক্টেড কিনা। কি উনি বলেন? কায়দা করে বললেন যে আমাদের সব- মাননীয় মন্ত্রী যে কথা বলছে, না, আপনাদের সেই মাননীয়- কথা আমি বললাম। না, মাননীয় মন্ত্রিত্ব ধরেন আরে অনেক বসুন্ধরার অসুবিধা সাথে আছে। কানেক্টেড তো আপনাদের হাসনাত আব্দুল্লাহ আরে নিজেই ছিল, মাননীয় চিঠি মন্ত্রী, দিয়েছিল। মাননীয় মন্ত্রীর অনেক অনেক সেখান থেকে ইয়ে তো আপনারা উনি- খাবার উনার- টাবার নিছেন, ইফতার প্রোগ্রাম করেছেন। এই করে কে ইফতার প্রোগ্রাম কোথায় করেছে? আন্দাজে বান্দাজে মিথ্যা কথা সমন্বয়করা তো বলেন না। নিজেই বলেছে। ওই আচ্ছা, যে মিথ্যা জানে কথা আলম বলেন আপু। না। আচ্ছা, কোথায় বলছে এটা? আপনি একটা ছবি টবি নিশ্চয়ই জানে বের আলম করে আপু দেখেন নিজে কোথায় বলেছে, কে কি ইফতার বলেন? করছে। নাই আল্লাহ, সব আচ্ছা, জায়গায় নিউজ হয়েছে না। একটা ইফতার প্রোগ্রাম আর বাংলাদেশের জ্বালানি খাত বসুন্ধরা রাতে তুলে দেওয়া, দুইটারে আপনি এক আপনি করেন না এই প্লিজ। বিষয়ে আপনার সাথে আমার আরো রাজনীতি করেন। অনেকগুলো কথা রাজনীতি হয়েছে। করেন। আমাদের মাননীয় না, না, মন্ত্রী যে কথা রাজনীতি বলেছে, করেন, রাজনীতি আমি করেন, আগেই এটা বলেছি দুইটারে যে এক করেন না। মাননীয় মন্ত্রী যে দুইটারে কথা এক বলেছে, করেন আমি না। সেটাই বললাম আপনাকে। একটু মানুষের কথা চিন্তা করেন। একটা ইফতার প্রোগ্রাম আর আপনি বাংলাদেশ রাষ্ট্রের জ্বালানি খাত তারপরে তুলে স্বীকার দিচ্ছেন। করলেন যে আপনি বসুন্ধরা না, ধরে নেন যদি আপনারটা সত্য হয়, ধরে নিলাম, আপনার এই যে- ধরে নেন, আপনার যে ধরে নেন, রূপায়ণ ধরে নেন। কার্যালয়ে যে, ডায়লেমা তৈরি করেন বিশাল না, অফিস, এটা কে ফেলাসি দিয়েছে? তৈরি করেন না, ফেলাসি তৈরি করেন না, ফেলাসি তৈরি করেন না। আমি বলি এবার, উনি বলছে না যে বেসরকারি খাত বিভিন্ন কোম্পানি, কোন কোম্পানির আবেদন এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের হাতে যে আবেদন এসেছে সেটা আপনাকে বলি। 24শে মে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এখন আবার দিছে কি আন্ডির বসুন্ধরা, ওই যে ধর্ষণের অভিযুক্ত যেটার বিরুদ্ধে, সে আবেদন করছে জ্বালানি মন্ত্রণালয়, ব্যয়ের মন্ত্রণালয়, ব্যয়তন্ত্রের যে অ্যাম্বাসেডর বললাম না, তার মন্ত্রণালয় আবেদন করেছে 24শে মে। এই মন্ত্রণালয় 2রা জুলাই বিপিসির কাছে একটা লেটার ফরওয়ার্ড করছে, ওই যে আবেদন পত্রটা সংযুক্ত করে, খেয়াল করেন উনি বলছে কিন্তু অন্য কোম্পানিগুলো আবেদন করেন, এটা কিন্তু বসুন্ধরার আবেদনকে সংযুক্ত করে বিপিসি কে করেছে যে এটা পর্যালোচনা করা যায় কিনা। বসুন্ধরা যে আবেদন করেছে, বসুন্ধরা 3টা জিনিস চেয়েছে: আমদানি, সংরক্ষণ, পরিশোধন, বিতরণ, মানে পুরো জ্বালানির যা যা কাজ পুরোটাই থাকে। তাদের নিয়ন্ত্রণে। আচ্ছা, 14 জুলাই বিপিসি একটা 11 সদস্যের কমিটি গঠন করেছে, তাদেরকে 2 দিন সময় দিয়েছে যে আপনারা এটা পর্যালোচনা করে জানান। এরপরে জানি না এরপরে কি হয়েছে, কিন্তু 26শে জুলাই বিপিসির চেয়ারম্যানকে সরাই দেওয়া হয়েছে। এরপরে 2রা আগস্ট নতুন আরেকজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি এই দায়িত্ব নিয়ে 6 তারিখে বিপিসির আইন বিভাগ কিংবা অন্যদেরকে বলেছে যে 10 তারিখের মধ্যে একটা আইনের খসড়া তৈরি করে দেন, যেভাবে বেসরকারি খাতকে কিংবা এই যে বসুন্ধরা গ্রুপকে কিভাবে জ্বালানির ইয়েটা তুলে দেওয়া যায়। এবং ওই 6 তারিখেই ওনাকে প্রমোশন দিয়ে অতিরিক্ত সচিব থেকে সচিব করা হয়েছে। পুরো নেক্সাসটা ক্লিয়ার। এই যে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যয়তন্ত্রের অ্যাম্বাসেডর, সে হচ্ছে ব্যর্থ ধরেন আগের বারের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, এবার তাকে বানানো হয়েছে প্রতিমন্ত্রী, এবার তাকে বানানো হয়েছে মন্ত্রী। কনসার্টে গুলি করে মানুষ মারছিল, এই যাত্রাবাড়িতে ধরেন বিদ্যুতের দাবিতে আন্দোলনে 1 এমপিরে দৌড়ানি দিছিল, এই লোক এটা করেছিল। আচ্ছা, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এইটার যে জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশের একটা মানে জাতীয় নিরাপত্তার ইস্যু। ইতিমধ্যে বিদ্যুৎ খাতকে প্রাইভেটাইজেশন করে ইভেন আদানির কাছে আমার বিদ্যুৎ দিয়ে দেওয়া হয়েছে। আমার শত্রু রাষ্ট্র আদানি হচ্ছে হিন্দুত্ববাদের বসুন্ধরা, তার কাছে আমার বিদ্যুতের ইয়ে দেওয়া আছে। আদানি কি মাত্রায় কি প্রেশারাইজ করে ইন্টারিম সময় টাকা আদায় করছে, ইন্টারিমের লোকজনদের কাছে আপনি জিজ্ঞেস করে দেন। রেজনার বন্যার ইয়ে আছে, ইন্টারভিউ আছে এটা নিয়ে, আপনি এটা দেখেন। আচ্ছা, এরপরে এলপিজিটা পুরোটাই হচ্ছে দিয়ে দিয়েছে শেখ হাসিনা ইয়ের কাছে, প্রাইভেট সেক্টরের কাছে। যে টার্মিনালে আগুন লেগেছে, দেখেন টার্মিনালের আগুনকে উনি আপনার এই টেলিভিশনের আগুন নিয়ে উদাহরণটা দিল। আপনারা তদন্ত কেন করতেছেন না? এই আগুনটা কে লাগালো? আপনি কিভাবে জানেন এটা অ্যাক্সিডেন্ট? এটা যে স্যাবোটাস না, এটা কিভাবে জানেন? ওইখানে 2টাই বেসরকারি কোম্পানি, যে 2টা টার্মিনালই বেসরকারি কোম্পানি। টার্মিনালে আগুন লাগলে আপনি 15 দিনে এটা রিকভার করতে পারেন না, তাহলে আপনি আবার কোনো আরেকটা প্রাইভেট সেক্টরে এটা দিচ্ছেন। আপনি নতুন টার্মিনাল করেন, উদ্যোগ নেন, এটা তো আপনি করতে পারতেছেন। এবং আমরা কেন রিপোর্ট জানতে পারছি না? এই রিপোর্ট আমরা কি জানতে পারবো না? নাকি আপনারা 2/3 মেজরিটি সরকার থেকে সব আপনারা জানবেন? বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে কিনা? এলপিজি অলরেডি শেখ হাসিনা পুরোটাই প্রাইভেট সেক্টরে দিয়ে রাখছে, সেখানে বসুন্ধরারও পার্ট আছে। আচ্ছা, অন্যান্য আরো প্লেয়াররা আছে। এখন এই যে মানে পেট্রোলিয়ামটা ছিল শুধুমাত্র পাবলিক সেক্টরে। আমাদের ধরেন যে সমস্ত জনগুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস পাবলিক সেক্টরে আছে, এর ভিতরে পেট্রোলিয়াম আর সার আছে, সারেরও একটা সামান্য অংশ প্রাইভেট সেক্টরে আছে। কিন্তু
এইটাকে এখন তারা একটা উদ্যোগ নিচ্ছে, কি উদ্যোগ নিয়ে এটাকে এখন প্রাইভেট সেক্টরে দিয়ে দেবে। উদ্যোগ নেওয়ার এদের একটা কমন একটা ধরেন প্যাটার্ন তৈরি করছে। মানে হয়েছে কিন্তু কি, এই বেসরকারি সমস্যাটা কি আমি উদ্যোগ বলি, নিলে কি আসলে না, এই না, না, সংকটটা কমবে কিনা সমস্যাটা কি আসলে? আমি বলি, সমস্যাটা হচ্ছে যে তারেক রহমান সাহেব একটা স্লোগান দিছিলেন না, টেক ব্যাক বাংলাদেশ। তো ওনারা মনে করছেন কি বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে হবে, 2006 নিয়ে যেতে হবে, মন্ত্রীরা হয়তো এইভাবে বুঝছে বিষয়টা, উনি 2006 নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ এই প্যাটার্নটা বাংলাদেশের জনগণ বোঝে না। আপনি প্রথমে একটা কৃত্রিম সংকট তৈরি করেন, সরকারি প্রতিষ্ঠানকে কাজ করতে দিবেন না, সংকট তৈরি করেন, তারপরে আপনি দাম বাড়ান, বেসরকারি খাতে দিয়ে দেন। আগের বার জ্বালানি নিয়ে যেটা হয়েছে, আবার এই নতুন একটা নাটক শুরু হয়েছে। এই পুরো নাটকটাই হচ্ছে গিয়ে আবার এই বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য একটা ধরেন পায়তারা। আপনি দেখবেন কয়েকদিন পরে এটাই হবে। তো এই যে যে পায়তারা এইগুলো করে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা স্টেপস আপনার দেখতেছে, কারণ এখন জাস্ট মোবাইলে প্রতি মুহূর্তের খবর চলে আসে, প্রত্যেকটা স্টেপস দেখা যাচ্ছে। এইগুলো করে ওনারা পার পাবে। সমাধান কি আপনাদের? সমাধানের জন্য পরামর্শ কি আপনাদের? সমাধানের জন্য আপনারা ডাকেন, আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, যেমন আপনি ধরেন, বলেন। যেমন না, এটাকে আমি মুখস্থ করে কিছু এখানে বলেন। বসে আছি, আপনার মাথায় আপনার এই যে সমালোচনা করতে এই পারতেছেন, জন্য- সমাধান দিতে পারবেন না, এটা হয় হ্যাঁ, নাকি? সমাধান ইনস্ট্যান্ট তো নাই, সমাধান ইনস্ট্যান্ট নাই। আমি আপনাকে দিই, তাহলে আপনি শোনেন, টাইম দিবেন না, 2-3 মিনিট টাইম আপনি তো নিজেই লাগবে। বললেন যে আপনার হাতে না, 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 সমাধান সমাধান নাই। আছে তো টাইম লাগবে না দিতে। বলেন, এটাকে বলেন, আমি মুখস্থ শুনতেছি। করে আমি বলেন, আমি কি বলবো না, জ্বালানি আপনি বলেন। বিশেষজ্ঞ? আমি বাকি প্রথম time আমার time সমাধান আপনাকে দিলাম, হচ্ছে, বলেন। প্রথম সমাধান কি? হচ্ছে আপনি স্বীকার করেন, আপনি গভর্নমেন্টে আছেন, স্বীকার করেন আপনার এই যে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাসের যে ক্রাইসিস, ইটস এ ন্যাশনাল ক্রাইসিস। এটা আপনি আমি ডিক্লেয়ার তো করেন নিজেই আগে। বললাম জাতীয় না, না, সংকট। ঠিক আছে, বলেছি আচ্ছা, না? তাহলে আমি তো জাতীয় নিজে বলেছি। জাতীয় সংকট কি আপনার এই মন্ত্রী একা সমাধান করবে? আমাদের মাননীয় মন্ত্রী তো না, বলেছে, দাঁড়ান, আপনারা- আপনার এই আপনারা ব্যয়তন্ত্রের আপনাদের মন্ত্রী প্রস্তাবনা একা এটা সমাধান করবে? প্রধানমন্ত্রীকে বলেন ন্যাশনাল কল করতে, ন্যাশনাল ক্রাইসিস তো কল করেন, প্রধানমন্ত্রী আমরা নিজেই সমাধান বলেছে দিচ্ছি। তো, যেটা জাতীয় সংকট। অলরেডি আজকে সন্ধ্যাবেলা আমাদের পার্টির প্রধান উনি একটা সমাধান, একটা রূপরেখা দিয়েছেন, কি রূপরেখা? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এটা 2 মিনিটে এখানে বলা সম্ভব না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি বাংলাদেশের বলি। জনগণ জানে, শোনেন, মিডিয়াতেও এটা আমাকে একটু আছে। সময় দেন। এটা মিডিয়াতেও আছে। আমি আপনাকে একটা দুইটা জিনিস একটু বলি। আচ্ছা। আচ্ছা, আপনি বের করেন, আমি শেষ করি, তারপর একটা আপনি দুইটা বলেন। না, বের করা আছে আবার। এই যে একটা দুইটা জিনিস হচ্ছে আপনার, একটা দুইটা জিনিস বলি। এই যে একটা দুইটা জিনিস হচ্ছে ওনারা কি করছে, আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ছিল 42 দিন, এটা 10 দিনে নিয়ে আসছে। তার মানে হচ্ছে যাতে করে বসুন্ধরা ধরেন এই দরপত্রে আন্তর্জাতিক প্লেয়াররা যাতে আসতে না পারে, এগুলো সব কায়দা করে শয়তানিগুলো করা। এই সমস্ত শয়তানি তো আমরা এগুলো বুঝি। হ্যাঁ, তারপরে হইতেছে গিয়া তড়িঘড়ি করে ধরেন আপনার মনে করেন এই যে আমি আপনার যে টাইমলাইনটা বললাম, টাইমলাইনটা বলার কারণটা হচ্ছে এটা 24 মেতে 10 হয়ে গেছে, এর ভিতরে চেয়ারম্যানকে সরাই দিচ্ছে, তড়িঘড়ি করে 3 দিনের মধ্যে আইন করতে হবে, 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। এটা তো একটা তড়িঘড়ি, বোঝা যাচ্ছে যে বসুন্ধরাকে দিয়ে দিতে হবে। আমাকে একটু সম্ভবত সময় দেন। বসুন্ধরার সাথে একটা বড় ধরনের লেনদেন হয়েছে এদের, এই জন্য এটা দিয়ে দিতে চায়। তো এইটা তড়িঘড়ি করে আপাতত বন্ধ করেন, অংশীজনদের সাথে বসেন, আলাপ করেন। ন্যাশনাল ক্রাইসিস আপনি একা একা সমাধান করতে পারবেন না, আপনি এত শক্তিশালী সরকার না। এই ধরনের ডাম মন্ত্রীদেরকে নিয়ে, এই ধরনের ওই যে টেক ব্যাক বাংলাদেশ বলতে বোঝে হচ্ছে যে বাংলাদেশকে 2006 নিয়ে যেতে হবে, এই ধরনের মন্ত্রীদেরকে নিয়ে আপনারা বাংলাদেশকে বাঁচাইতে পারবেন না। ন্যাশনাল ক্রাইসিস ডিক্লেয়ার করেন, সবাইকে নিয়ে বসেন, ন্যাশনাল ক্রাইসিস বসে আলাপ করেন। পরবর্তীতে দেখেন, আসলে অবস্থা হয়েছে এর কিনা এটাও আগে তো আপনার কাছ থেকে শুনবো।